আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8। ইতিপূর্বে যে 7টা অ্যাক্টিভিটি তোমরা পেয়েছো, সেই 7টা অ্যাক্টিভিটি টাস্কের সমাধান আমরা করে দিয়েছি। এটা অষ্টম, অর্থাৎ খুব সম্ভবত এটাই হচ্ছে শেষ পার্ট। এরপরে বিদ্যালয় যেহেতু খুলে যাবে, তাই এটাই সম্ভবত শেষ। যাই হোক, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 শ্রেণী দশম, বিষয় ইতিহাস ও পরিবেশ, আমরা এই সমাধান করব। আচ্ছা, প্রথমে আমি ভিডিওর শুরুতে প্রথমে বলে দিই তোমাদেরকে যে প্রথমে প্রশ্নটা তোমরা দেখে নাও, যে প্রশ্নটা দেওয়া হয়েছে তোমাদের, বা স্কুল থেকে যার দেওয়া হয়নি তাদেরকে দেওয়া হবে। সেটা হচ্ছে একের দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, 4টি রয়েছে, 4 নম্বর। 2-এর দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো, 4 নম্বর, এটা 4টে রয়েছে। 3-এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ, 4টে রয়েছে, এটাও 1 গুণিতক 4, 4 নম্বর। 4-এর দাগে রয়েছে 2টি বা 3টি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও, এটা 2 নম্বরের প্রশ্ন, 5টা রয়েছে, 5 দুনে 10। 5-এর দাগে রয়েছে 7 বা 8টি বাক্যে উত্তর দাও, এটা 4 নম্বরের প্রশ্ন, 5টা রয়েছে, 4 নম্বর করে, 5 4 20 নম্বর। আর 6-এর দাগে রয়েছে একটি প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন, এটি 15 বা 16টি বাক্যে উত্তর দাও, প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। যাক, প্রশ্নটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবারে আমরা দ্রুত সমাধান করব। চলো আমরা তাহলে সমাধানগুলো করি, তোমরা দেখে নাও ঠিক করে। আচ্ছা, দেখো, 1-এর দাগে ছিল কি? 1-এর দাগে ছিল স্তম্ভ মেলাও। দেখো, স্তম্ভ মেলাওয়ে 4টে ছিল: ভাইসরয়, চৈত্র মেলা, জমিদার সভা, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। আমরা মিলিয়ে দিয়েছি। গয়ের দাগ, ভাইসরয়ের সঙ্গে গ মিলবে লর্ড ক্যানিং, চৈত্র মেলার সঙ্গে ঘ মিলবে নবগোপাল মিত্র, আর 3 নম্বরটা জমিদার সভার সঙ্গে ক মিলবে রাধাকান্ত দেব, আর 1-এর 4 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এর সঙ্গে খ যেটা রয়েছে তারকনাথ পালিত, সেটা মিলবে। আমরা মিলিয়ে দিয়েছি, তোমরা এরকম দাগ নম্বর দিয়ে তীর চিহ্ন দিয়ে লিখে দেবে। এবার আমরা 2-এর দাগে চলে যাই। 2-এর দাগে ছিল সত্য বা মিথ্যা নির্ণয়, 4 নম্বরের প্রশ্ন, এটাও 4 নম্বর, 1 নম্বর করে 4টি ছিল, 4 নম্বর। দেখো, সত্য বা মিথ্যা নির্ণয় 2-এর 1 ছিল: 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল, এই বিবৃতিটি মিথ্যা। 2-এর 2, ভারত সভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য, এই বিবৃতিটি সত্য। 2-এর 3, 1857-এর বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ব্যাখ্যা করেন, এই বিবৃতিটি সত্য। 2-এর 4, বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শূদ্র জাগরণের কথা বলেছেন, এই বিবৃতিটিও সত্য। তাহলে কি দাঁড়ালো 2-এর দাগে? 2-এর দাগে প্রথমটা ছিল মিথ্যা, বাকি 3টে হচ্ছে সত্য। এইবার আমরা 3-এর দাগের প্রশ্নে চলে যাব। আমরা বলেছিলাম 3-এর দাগে একটা শূন্যস্থান পূরণ ছিল, 3-এর দাগে শূন্যস্থান পূরণ ছিল, 4টি ছিল 4 নম্বরে। দেখো, 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণে 4টি রয়েছে। 3-এর 1, ভারতে ছাপা প্রথম বাংলা বই হলো এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, হবে ওটা। শূন্যস্থানে গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ লিখে আন্ডারলাইন করে দেবে। 3-এর 2, ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে ছিল, ওটা হবে 1800 খ্রিস্টাব্দে, আন্ডারলাইন করে দেবে। 3-এর 3 ছিল ঔপনিবেশিক ভারতে ড্যাশ প্রথম ভাইসরয় নিযুক্ত হন, এটা হবে লর্ড ক্যানিং। আর 3-এর 4, আনন্দমঠ ড্যাশ আন্দোলনের পটভূমিতে রচিত হয়, এইটা হচ্ছে। এখানে যেহেতু আনন্দমঠ উপন্যাসটি দুটো, তার পটভূমি ছিল দুটো ঘটনা, একটি হচ্ছে 76-এর মন্বন্তর, আর একটা সন্ন্যাসী ফকির বিদ্রোহ, তাই আনন্দমঠ উপন্যাসটি 76-এর মন্বন্তর ও সন্ন্যাসী ফকির আন্দোলনের পটভূমিতে রচিত হয়। এটা সব আন্ডারলাইন করবে, শূন্যস্থানে যে অংশগুলো লিখবে। এখানে যেহেতু আলাদা কালিতে আমি লিখে দিয়েছি, আলাদা রং করে, কিন্তু তোমরা একই কালিতে লিখবে, শুধু আন্ডারলাইন করে দেবে। নেক্সট, এবার আমরা 4-এর দাগের প্রশ্নে চলে যাবে। 4-এর দাগে ছিল 2 নম্বরের প্রশ্ন, 5টা করতে দেওয়া ছিল, 2 নম্বর করে 10 নম্বর। দেখি কী কী ছিল। তাহলে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, এটি প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল ইন্টারনেটের সুবিধাসমূহ। ইন্টারনেটের সুবিধাসমূহ আলোচনা করে এরকম একটা, বা ইন্টারনেট ব্যবহারের 2টি সুবিধা লিখো। দেখো, আমি এখানে লিখে দিয়েছি, 3টে সুবিধা লিখে দিয়েছি। একটা হচ্ছে তথ্যের সহজলভ্যতা, অর্থাৎ ইন্টারনেটের সাহায্যে ঘরে বসে দেশ দুনিয়ার অসংখ্য তথ্য নিমেষের মধ্যে জানা যায়।
2 নম্বর সুবিধা হচ্ছে মূল্যবান তথ্য ও ছবি সংগ্রহ। ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন তথ্য ও তার ছবি পাওয়া যায়, যার ফলে বিশেষ বিষয় সম্পর্কে ইতিহাস রচনা সম্ভব হয়। আর 3 নম্বর হচ্ছে কম খরচে তথ্য সংগ্রহ, অর্থাৎ ইন্টারনেটের সাহায্যে কম খরচে অনেক বেশি তথ্য পাওয়া যায়। বই কিনে বা অন্যভাবে তথ্য সংগ্রহ করা অনেক বেশি ব্যয়বহুল। আমরা নেক্সট চলে যাই পরের প্রশ্নটাতে। 4-2 যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ডেভিড হেয়ার স্মরণীয় কেন? ডেভিড হেয়ার স্মরণীয় কেন? ইতিপূর্বে যে অ্যাক্টিভিটিগুলো করা হয়েছে সেখানেও এই ধরনের বা এই প্রশ্নটি করা হয়েছিল, এই প্রশ্নের উত্তর করা হয়েছিল সেখানে। যাই হোক, আমি দ্বিতীয়বার আবার করে দিয়েছি। দেখো, ডেভিড হেয়ার ছিলেন স্কটল্যান্ডের একজন ঘড়ি প্রস্তুতকারক। তিনি তার উপার্জিত অর্থ ভারতে এসে শিক্ষার জন্য ব্যয় করেন। তার উল্লেখযোগ্য অবদান ছিল: 1. হিন্দু কলেজ প্রতিষ্ঠায় তিনি উল্লেখযোগ্য ভূমিকা নেন। 2. বাংলা ও ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনার উদ্দেশ্যে 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 3. 1818 খ্রিস্টাব্দে কলকাতায় পটলডাঙ্গা একাডেমি, বর্তমান হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেন। নারী শিক্ষার প্রসারেও তিনি উদ্যোগ নেন। আচ্ছা, এটা একটু গন্ডগোল আছে সম্ভবত, এটা 1818 হবে না, এটা 1817 খ্রিস্টাব্দে কলকাতায় পটলডাঙ্গা একাডেমি, এটা হেয়ার স্কুল যেটা। আর নারী শিক্ষা প্রসারে এছাড়া স্কুল সোসাইটির কথাও বলতে পারো তোমরা। যাই হোক, এটা ডেভিড হেয়ার স্মরণীয় কেন হয়ে গেল। তৃতীয় যে প্রশ্নটা রয়েছে, তৃতীয় প্রশ্ন ছিল বারাসাত বিদ্রোহ কি? বারাসাত বিদ্রোহ কি? বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক মীর নিসার আলী 24 পরগনার বারাসাত বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে নিজেকে স্বাধীন বাদশাহ বলে ঘোষণা করেন ও স্থানীয় জমিদারদের কাছ থেকে কর আদায় করতে থাকেন। তিনি নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এই বিদ্রোহ ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। নেক্সট, এইবারে আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। 4-4 প্রশ্ন কি ছিল? 4-4 ছিল গোরা উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়? গোরা উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়? দেখো, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে কবিগুরু রবীন্দ্রনাথের উপন্যাস গোরা এক উল্লেখযোগ্য দিক নির্দেশক। এই উপন্যাসে লেখক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত উচ্চবিত্তদের সংকীর্ণ জাতীয়তাবাদী মনোভাবের পাশাপাশি গ্রাম্য জীবনের সারল্য, ধর্মীয় উগ্রতার পাশাপাশি সর্বধর্ম সমন্বয়ের আদর্শ তুলে ধরেছেন। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র গোরা প্রথম জীবনে নিষ্ঠাবান হিন্দু ব্রাহ্মণ রূপে অন্য ধর্মের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেছেন, কিন্তু উপন্যাসের শেষ পর্বে সে উপলব্ধি করে তার পালিকা মাতা আনন্দময়ীর মাতৃত্বের স্নেহ ছায়ার মতো ভারত মাতারও কোনো জাতিগত বা ধর্মীয় সংকীর্ণতা নেই। গোরার এই আত্মোপলব্ধির মধ্য দিয়ে জাতীয়তাবাদের অসাম্প্রদায়িক রূপকে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ। এভাবেই এক দ্বন্দ্ব এবং তার থেকে উত্তীর্ণ এক আদর্শ সমাজের চিত্র এখানে ফুটে উঠেছে। এই উপন্যাসে ব্যক্তির সঙ্গে সমাজের, সমাজের সঙ্গে ধর্মের, আর ধর্মের সঙ্গে মানবতার বিদ্বেষ ও দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে। এটা ছিল 4 নম্বর প্রশ্ন। এবার 4-5 শেষ প্রশ্ন। 5টা প্রশ্ন ছিল যেহেতু 2 নম্বরের, দেখি 5 নম্বর প্রশ্ন কি আছে। 5 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? এই প্রশ্নের উত্তর দেখো। ঔপনিবেশিক ভারতবর্ষে খ্যাতনামা ব্যঙ্গচিত্র শিল্পী হিসাবে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের অন্যতম সদস্য গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয়। তিনি আধুনিক ব্যঙ্গচিত্রের জনক। বিরূপ বজ্র, অদ্ভুত লোক, নবহুল্লোড় প্রভৃতি হলো তার উল্লেখযোগ্য সৃষ্টি। তিনি তার সৃষ্টির মাধ্যমে ঔপনিবেশিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তীব্র কষাঘাত করেছেন। তৎকালীন বাবু সমাজের চারিত্রিক অবক্ষয়, ব্রাহ্মণদের পদস্খলন, দেশ নেতাদের ভণ্ডামি, ভারতীয়দের অন্ধ অনুকরণ প্রভৃতি তার সৃষ্টির মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে। এভাবে তৎকালীন সমাজ ব্যবস্থাকে কঠোরভাবে সমালোচনার মাধ্যমে তার গভীর সমাজ সচেতনতা ও সাম্রাজ্যবাদ বিরোধী মানসিকতা ফুটে উঠেছে। এই সব কারণে গগনেন্দ্রনাথ ও তার সৃষ্টি ইতিহাসে স্মরণীয়। দেখে নিয়েছো? তাহলে 2 নম্বরের কোশ্চেন ছিল টোটাল 5টা কোশ্চেন ছিল আমাদের এখানে 2 নম্বরের। তো 5টা কোশ্চেনের উত্তর আমি করে দিলাম। ভালো করে তুলবে তোমরা, ভালো করে দেখে সুন্দর করে লিখে ফেলবে। এইবারে আমরা 5-এর দাগে চলে যাব। 4-এর দাগ শেষ হলো, এবার আমরা 5-এর দাগ ছিল 7-8টি বাক্যে উত্তর দাও। এটাও কিন্তু 5টা কোশ্চেন আছে। 5-এর দাগে
5টা কোশ্চেন, 4 নম্বরের প্রশ্ন যেহেতু একটু উত্তরগুলো একটু বড় হবে। দেখো 5-এর দাগের প্রথম প্রশ্ন হচ্ছে মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? দেখো একটা বইয়ের পাতা তোমাদেরকে মোটামুটি ছবি তুলে দিয়ে দেওয়া হয়েছে। মহেন্দ্রলাল সরকারের ভূমিকা, প্রথমে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা, বাংলা তথা ভারতের বিজ্ঞান চর্চার ইতিহাসে তার গুরুত্বপূর্ণ স্থান। তার উদ্যোগ ও প্রচেষ্টায় গড়ে উঠেছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স বা ভারতীয় বিজ্ঞান সভা। সমগ্র ভারতে এটি প্রথম বৈজ্ঞানিক গবেষণা ও আলোচনার অন্যতম প্রতিষ্ঠান। 1863 খ্রিস্টাব্দে তিনি মেডিকেল কলেজের এমডি হিসাবে পরিগণিত হন। অ্যালোপ্যাথিক চিকিৎসক হিসেবে তার খ্যাতি থাকলেও ধীরে ধীরে হোমিওপ্যাথির সপক্ষে বহু জায়গায় বক্তব্য রাখলে অ্যালোপ্যাথিক চিকিৎসকদের দ্বারা তিনি সমাজচ্যুত হন। এরপরই তিনি একটি জাতীয় বিজ্ঞান সমিতি গড়ে তোলার কথা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন। 1869 খ্রিস্টাব্দে তার সম্পাদিত ক্যালকাটা জার্নাল অব মেডিসিন নামক মাসিক পত্রিকায় এইরূপ একটি প্রতিষ্ঠান স্থাপনের ইচ্ছা প্রকাশ করে একটি প্রবন্ধ লিখেছিলেন তিনি। এবারে উদ্দেশ্য, মহেন্দ্রলালের আশা ছিল আইএসসিএস একদিন ইংল্যান্ডের রয়্যাল ইনস্টিটিউটের মতো বিজ্ঞান গবেষণা উন্নত গবেষণা কেন্দ্র পরিণত হবে। আইএসসিএসের উদ্দেশ্য বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা, বিজ্ঞান গবেষণার মান উন্নত করা এবং পাশ্চাত্য বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে চলা। বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে সঙ্গে বিশিষ্ট বিজ্ঞানীদের দিয়ে বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় বক্তৃতার আয়োজন করেছিলেন তিনি। ছাত্রমহলে এই জাতীয় বক্তৃতা যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। এবারে বিরোধ ও সহযোগিতা একটা পয়েন্ট করা হয়েছে। ইন্ডিয়ান লীগের রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, মতিলাল ঘোষ প্রমুখ সদস্যরা বৈষয়িক উন্নতির কাজে ব্যবহারিক বিজ্ঞানের প্রসারের পরিবর্তে সাধারণ বিজ্ঞানের প্রসারের এই প্রচেষ্টাকে সমর্থন করেননি। এই অবস্থায় 1876 খ্রিস্টাব্দে এক সভায় কেশবচন্দ্র সেন ও পাদ্রী ইউজিন লাফোকে মহেন্দ্রলালের সপক্ষে সুচিন্তিত ভাষণ দিতে হয়। শেষ পর্যন্ত সরকার তার প্রস্তাব মেনে নিতে বাধ্য হন এবং অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেন। 210 বউবাজার স্ট্রিটের একটি বাড়ি 50,000 টাকার জামিনের পরিবর্তে ন্যাশনাল সায়েন্স অ্যাসোসিয়েশনকে দেওয়ার কথা বলে। মহেন্দ্রলালের সংকল্প ছিল তার প্রতিষ্ঠানের ব্যয়ভার দেশবাসী বহন করবে। তার আবেদনে সাড়া দিয়ে জয়কৃষ্ণ মুখার্জি, কমলকৃষ্ণ দেব, দিগম্বর মিত্র, যোগেশ্বর সিং, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ব্যক্তি মিলে 1,40,000 টাকা তাঁর হাতে তুলে দেন। এবারে এই টাকা, এবারে এখানকার শিক্ষক মণ্ডলীর কথা বলা হয়েছে। এই প্রতিষ্ঠানে পদার্থবিদ্যা পড়াতেন জগদীশচন্দ্র বসু, আলোক বিজ্ঞান পড়াতেন আশুতোষ মুখোপাধ্যায় এবং রসায়নে ছিলেন কানাইলাল দে। 1894 খ্রিস্টাব্দে একটি পরিসংখ্যান থেকে দেখা যায় যে এই প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা 300-র উপর পৌঁছেছিল। জনগণ ও ছাত্ররা সামান্য প্রবেশ দক্ষিণা দিয়ে বক্তৃতাগুলিতে উপস্থিত থাকতে পারত। মহেন্দ্রলালের মৃত্যুর পর সিভি রমন, মেঘনাথ সাহা, কে.এন. কৃষ্ণান যোগদান করেন। নিঃসন্দেহে মহেন্দ্রলাল সরকারকে জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা যায়। এভাবে পাশ্চাত্য ভাবধারার প্রভাবের ফলশ্রুতিতে বাংলাদেশে বিজ্ঞান চর্চার বিকাশ ঘটে। এই বিজ্ঞান সাধনার লক্ষ্য ছিল সমাজ কল্যাণ, জনকল্যাণ। সীমিত উদ্যোগ ও বিভিন্ন অসুবিধার মধ্যেও তারা যে মহান কাজ শুরু করেছেন সেই জন্য তাদের কাছে দেশবাসী চিরকৃতজ্ঞ। অর্থাৎ এখানে মহেন্দ্রলাল সরকারের কৃতিত্বের কথা বলা হয়েছে। তিনি কেন স্মরণীয়, তার কার্যপ্রণালী কী ছিল সেটা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট আমরা এবারে পরের প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্ন যেটা ছিল এখানে, অর্থাৎ 5-এর 2 ছিল শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা দেখো, খ্রিস্টান মিশনারি উইলিয়াম কেরি ভারতে আসার আগে আনুষ্ঠানিক শিক্ষা মূলত উচ্চ সমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। উইলিয়াম কেরি বাংলায় এসে শ্রীরামপুরের ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এরপর থেকে কেরির উদ্যোগে শ্রীরামপুর মিশন বাংলায় গণশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রথম পয়েন্ট করবে ছাপাখানার প্রতিষ্ঠা। উইলিয়াম কেরি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এই ছাপাখানা থেকে বাইবেল, রামায়ণ, মহাভারত সহ বিভিন্ন প্রাচীন ভারতীয় সাহিত্যের বাংলা অনুবাদ ও পাঠ্যপুস্তক প্রকাশিত হয়ে সুলভে গ্রামগঞ্জের সাধারণ শিক্ষার্থীদের কাছে হাতে পৌঁছে দেওয়া হতে থাকে। 2 নম্বর পয়েন্ট বিদ্যালয় প্রতিষ্ঠা। কেরি সাহেবের উদ্যোগে 1818 খ্রিস্টাব্দের মধ্যে শ্রীরামপুর ও তার নিকটবর্তী অঞ্চলে 6,703 জন ছাত্র নিয়ে 103টি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। শ্রীরামপুর মিশন বাংলায় প্রথম মহিলা বিদ্যালয় প্রতিষ্ঠা করে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় পয়েন্ট হলো, তৃতীয় পয়েন্ট রয়েছে
কলেজ প্রতিষ্ঠা। উইলিয়াম কেরি ও তার দুই সহযোগী অর্থাৎ উইলিয়াম ওয়ার্ড এবং মার্সম্যান সারা জীবনের সঞ্চিত অর্থ ব্যয় করে শ্রীরামপুরে একটি ডিগ্রি কলেজ 1818 প্রতিষ্ঠা করেন। এটি ছিল এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ। 4 নম্বর পয়েন্ট, বাংলা ভাষায় শিক্ষার প্রসার। কেরি সাহেব উপলব্ধি করেছিলেন গ্রাম বাংলায় গণশিক্ষার প্রসারের জন্য প্রয়োজন মাতৃভাষা তথা বাংলা ভাষায় শিক্ষাদান করা। এই জন্য তিনি বাংলা ভাষার মাধ্যমে শিক্ষার প্রসারের চেষ্টা চালান। এরপর প্রগতিশীলতা বলে একটা পয়েন্ট করা হয়েছে। কেরি সাহেব ভারতের প্রাচীন পিছিয়ে পড়া শিক্ষারীতির পরিবর্তে আধুনিক সাহিত্যে বিজ্ঞান, গণিত, ইতিহাস, দর্শন প্রভৃতি শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের মন থেকে যাবতীয় গোঁড়ামি ও কুসংস্কার দূর করার চেষ্টা করেন। এবার উপসংহার, শিক্ষার প্রসারে উইলিয়াম কেরি ও তাঁর শ্রীরামপুর মিশনের অসামান্য অবদান ছিল। গবেষক বিশাল মঙ্গলবাদী তার উইলিয়াম কেরির অবদান নামক গ্রন্থে লিখেছেন যে সকল ধর্মযাজক নিজেদের সুবিধার জন্য জনগণকে সত্যান্বেষণের স্বাধীনতা থেকে বঞ্চিত করতেন, উইলিয়াম কেরি সেই যাজকদের বিরুদ্ধে দাঁড়াতে মানুষকে আত্মিক শক্তি দিলেন। যাই হোক, উইলিয়াম কেরি সম্পর্কে বিশেষ করে শ্রীরামপুর, উইলিয়াম কেরি বলতে এখানে শ্রীরামপুর মিশনের ব্যাপটিস্ট মিশনের অন্যতম কর্ণধার ছিলেন তিনি, তার কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা ছিল, পরবর্তী প্রশ্ন আমরা বললাম ব্যাপটিস্ট মিশন বললাম। এবার রবীন্দ্রনাথ ঠাকুর, শিক্ষা চিন্তায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানের প্রশ্ন ছিল। তাহলে পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় বেশি ফুটে উঠেছে? এর উত্তরও আমরা একটা বইয়ের পৃষ্ঠা থেকে দিয়েছি। প্রথমে ভূমিকা লিখবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে নিজের শিক্ষা চিন্তার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে 20 বিঘা জমি নিয়ে 1863 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন। এখানে রবীন্দ্রনাথ 1901 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর 5 জন ছাত্র নিয়ে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ধাপে ধাপে এই শান্তিনিকেতনেই রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনেই বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এবারে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করতে হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে 1863 খ্রিস্টাব্দের 20 বিঘা জমি কেনেন, শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ সেখানেই তার শিক্ষার কার্যক্রম শুরু করেন। এবারে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা একটা পয়েন্ট করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজস্ব শিক্ষা চিন্তার ভিত্তিতে শান্তিনিকেতনে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি চেয়েছিলেন প্রকৃতির কাছাকাছি আদর্শ পরিবেশের মধ্যে শিশুদের বড় করে তুলতে হবে। দ্বিতীয় পয়েন্ট বলা হয়েছে, এর 1 নম্বর। 2 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন, তাই তিনি শিক্ষার্থীদের শান্তিনিকেতনে রেখে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে গুরু শিষ্যের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি বলতেন, শিক্ষক শ্রদ্ধার সঙ্গে জ্ঞান বিতরণ করবেন আর শিক্ষার্থীরা শ্রদ্ধার সঙ্গে তা আহরণ করবে। 4 নম্বর, রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে শিক্ষার্থীদের সৃজনমূলক কাজের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। এখানে তিনি বিভিন্ন ধরনের উৎসব পালন করারও ব্যবস্থা করেন। তিনি বলতেন, এসবের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ ঘটবে। এই বিদ্যালয়ে গতানুগতিক সময় তালিকার বিশেষ গুরুত্ব ছিল না, শিক্ষার্থীর প্রয়োজন ও সামর্থ্য অনুসারে তা নির্ধারণ করা হতো। শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা, পরের পয়েন্ট যেটা, রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করে তাকে বিশ্ব জাতির মিলনভূমিতে পরিণত করতে চেয়েছিলেন। তিনি বিশ্বভারতীতে বিশ্ব ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন। এজন্য তিনি এখানে চীন, জাপান, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্ডিতদের নিয়ে এসেছিলেন। এইবার পরবর্তী পয়েন্ট, শান্তিনিকেতনে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটানো। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। এই জন্য শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষের বাইরে প্রকৃতির মধ্যে গাছের তলায় শিক্ষা দেওয়া হতো। তাছাড়া শান্তিনিকেতনের সঙ্গে পাশাপাশি গ্রাম ও তার মানুষজন ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, তাই শান্তিনিকেতনের শিক্ষা হয়ে উঠেছিল মানবতাবোধের শিক্ষা। এবার উপসংহার, রবীন্দ্রনাথ ঠাকুর এই শান্তিনিকেতনে 1920 খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা শুধু বাংলা বা ভারতে নয়, পৃথিবীর ইতিহাসে এক দিক চিহ্ন হয়ে আছে। দেশ ও বিদেশের বহু ছাত্র শিক্ষক এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন। আচ্ছা, এইটা ছিল রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা। এই প্রশ্নটা ছিল 3 নম্বর প্রশ্ন। এবার 4 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্র অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুরের
ভারত মাতা চিত্রের বর্ণনা এবং স্বদেশিয়ানার ক্ষেত্রে তার কি গুরুত্ব ছিল সেটাই পরবর্তী প্রশ্ন। অর্থাৎ ভারত মাতা চিত্রটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল, এই প্রশ্নটাও আগে কোনো একটা পার্টে করা হয়েছিল। যাই হোক, ভূমিকা 19 শতকে লেখা অর্থাৎ বিভিন্ন রচনা এবং রেখা অর্থাৎ বিভিন্ন আঁকা ছবি ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে বিশেষ অবদান রাখে। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা ছবিটি শিক্ষিত ও প্রগতিশীল ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রেক্ষাপট লিখবে, অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতের ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের সমান্তরাল সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলেন। এই উদ্দেশ্যে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় হিন্দুদের ধনসম্পদের দেবী লক্ষ্মীর অনুকরণে তিনি ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন। 2 নম্বর পয়েন্ট, স্বদেশিয়ানার বিকাশ। অবনীন্দ্রনাথের চতুর্ভুজা ভারত মাতার 4 হাতে রয়েছে বেদ, ধানের শীষ, জপের মালা ও শ্বেতবস্ত্র। এগুলি মূলত ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এগুলির দ্বারা শিল্পী স্বদেশী আন্দোলনের যুগে দেশবাসীর মনে স্বদেশিয়ানা ও জাতীয়তাবোধ জাগিয়ে তোলার চেষ্টা করেন। পরের পয়েন্ট, শান্তির প্রতীক হিসাবে গুরুত্ব। অবনীন্দ্রনাথের ভারত মাতার হাতে কোনো অস্ত্র নেই। এর দ্বারা অবনীন্দ্রনাথ তার স্বদেশী ভাবনায় সশস্ত্র আন্দোলনকে দূরে রেখেছেন। পরবর্তী পয়েন্ট, জাতীয়তাবাদী চেতনার প্রসার। 20 শতকের ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলনে মিছিলের সামনে ভারত মাতা চিত্রটি রাখা হতো। নবজাগ্রত ভারতীয় জাতীয়তাবাদ এবং বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনই ছিল ভারত মাতা অঙ্কনের অনুপ্রেরণা। পরবর্তী পয়েন্ট, একটা বিতর্ক রয়েছে। ভারত মাতা চিত্রটির মধ্যে কেউ কেউ হিন্দু স্বাদেশিকতার প্রভাব খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু অবনীন্দ্রনাথ বাস্তবে হিন্দু স্বাদেশিকতার উগ্র সমর্থক ছিলেন, তার প্রমাণ পাওয়া যায় না। ভগিনী নিবেদিতা ভারত মাতা চিত্রটির অকুণ্ঠ প্রশংসা করেছেন। এবার একটা উপসংহার লিখবে, ভারত মাতার চিত্রটি ছিল ব্রিটিশ বিরোধী স্বদেশ প্রেমের মূর্ত প্রতীক। এই চিত্রটির মধ্য দিয়ে অবনীন্দ্রনাথ ভারতবাসীর সামনে অহিংস জাতীয়তাবাদের প্রতিচ্ছবিটি তুলে ধরেছেন। এটা 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবারে শেষ প্রশ্ন, অর্থাৎ 4 নম্বরের 5 নম্বর প্রশ্ন। বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক, বিশ্লেষণ করো। প্রশ্নটা ছিল বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক, বিশ্লেষণ করো। দেখো, একটা ভূমিকা লেখা হয়েছে। 19 শতকে ভারতে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা ও পাশ্চাত্য শিক্ষা প্রসারের ফলে বাংলার সমাজ, সংস্কৃতি ও চিন্তার জগতে এক সুদূর প্রসারী পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকেই ঐতিহাসিকগণ বাংলার নবজাগরণ বলে অভিহিত করেছেন। তবে এ নিয়ে ঐতিহাসিক ও পণ্ডিত মহলে যথেষ্ট বিতর্ক রয়েছে, ভিন্ন ভিন্ন মত। ঐতিহাসিক সুশোভন সরকার একে রেনেসাঁ বলে অভিহিত করেছেন। স্যার যদুনাথ সরকারও এই মতকে স্বীকার করেছেন। কিন্তু পণ্ডিত অশোক মিত্রের মতে এটি ছিল তথাকথিত নবজাগরণ। আবার বিনয় ঘোষের মতে এই নবজাগরণ আসলে অতি কথন ও ঐতিহাসিক প্রতারণা। অনিল শীলের মতে এটি এলিটিস্ট আন্দোলন। কলকাতা কেন্দ্রিক আন্দোলন, পরের পয়েন্টটা করব। মার্কিন ঐতিহাসিক ব্রুমফিল্ড বলেন যে এই আন্দোলন হলো নিজেদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে ইংরেজ সৃষ্ট তথাকথিত ভদ্রলোক শ্রেণীর আন্দোলন। দেশের সাধারণ মানুষের সাথে এদের যোগ ছিল না। আর আমাদের দেশে ইংরেজ সৃষ্ট ভদ্রলোক শ্রেণীর বাস ছিল কলকাতা। অধ্যাপক অনিল শীলের মতে বাংলার নবজাগরণ ছিল এলিটিস্ট আন্দোলন। ব্রিটিশ শাসনের প্রতি এরা শ্রদ্ধাশীল। এই শ্রেণী মনে করত ব্রিটিশ শাসনের দ্বারাই ভারতীয় সমাজের মঙ্গল সাধিত হবে, আর এই এলিট শ্রেণীর বাস ছিল কলকাতা। এরপরে একটা মূল্যায়ন। দেখো, বাংলার যে নবজাগরণের ব্যাপ্তি ছিল খুব সীমিত। তা ছিল মূলত শহর কেন্দ্রিক, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক। গ্রাম বাংলার বৃহত্তর জনগোষ্ঠী এই নবজাগরণের কোনো সুফল পায়নি। 2 নম্বর, এই জাগরণ শুধু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল নাগরিক সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। বাংলার এই জাগরণের সঙ্গে গ্রামগঞ্জের হাজার হাজার দরিদ্র মেহনতি মানুষের, ছবিটা একটু হেজি হয়ে গেছে, দেখো মূল্যায়নটা দেখে নাও। বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুব সীমিত। তা ছিল মূলত শহর কেন্দ্রিক, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক। গ্রাম বাংলার বৃহত্তর জনগোষ্ঠী এই নবজাগরণের কোনো সুফল পায়নি। 2 নম্বর, এই জাগরণ শুধু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল নাগরিক সমাজে সীমাবদ্ধ ছিল। বাংলার এই জাগরণের সঙ্গে গ্রামগঞ্জের হাজার হাজার দরিদ্র মেহনতি মানুষের কোনো যোগ ছিল না। সুতরাং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক।
তাহলে এই প্রশ্নের উত্তরটাও হয়ে গেল। আমরা এবারে পরের প্রশ্নে চলে যাব। পরের বোধে 6 দাগের প্রশ্ন ছিল, একটি প্রশ্ন ছিল যেটা 8 নম্বরের প্রশ্ন, সেটা হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো। এটিও আমরা আগে কোনো একটা পার্টে এই কোশ্চেন আলোচনা করা হয়েছে। যাই হোক, পড়ে দিচ্ছি। প্রথমে ভূমিকা। 18 শতকের শেষ 19 শতকের গোড়ার দিকে কলকাতা ও মফস্বল শহরে বেসরকারি উদ্যোগে ইংরেজি স্কুল প্রতিষ্ঠিত হয়। দেশীয় শিক্ষার ধারাও এখানে সংস্কৃত, আরবি এবং ফার্সি প্রচলিত ছিল সে সময়। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে এদেশে শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ হয়। দেশীয় শিক্ষার জন্য প্রাচ্যবাদীরা এবং ইংরেজি শিক্ষার জন্য পাশ্চাত্যবাদীরা এই টাকা দাবি করলে প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্বের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পাশ্চাত্যবাদীরা জয়ী হয়। এবার কারণ, 1813 খ্রিস্টাব্দের সনদ আইন। বাংলাদেশে ইংরেজ রাজত্ব প্রতিষ্ঠিত হওয়ার পর ইংরেজরা এদেশীয় সংস্কৃতি ও সভ্যতায় হস্তক্ষেপ করতে চায়নি। পরে এদেশীয়দের কুসংস্কার ও ধর্মান্ধতা দূর করার জন্য খ্রিস্ট ধর্ম ও জনহিতবাদের ভিত্তিতে শিক্ষা বিস্তারের দাবি ওঠে। ইংল্যান্ডের এই জনমতের দাবিতে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের 43 নম্বর অনুচ্ছেদে এদেশে শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। প্রয়োজনের তুলনায় কম হলেও এর প্রতীকী গুরুত্ব ছিল অসীম, কারণ এই নির্দেশের দ্বারা কোম্পানি সরকারকে এদেশীয় জনশিক্ষার দায়িত্ব গ্রহণ করতে হয়। এবারে পরের পয়েন্ট, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। সরকার কর্তৃক বরাদ্দ 1 লক্ষ টাকা পাওয়ার জন্য প্রাচ্য এবং পাশ্চাত্যবাদীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। সরকার শিক্ষা খাতে অর্থ ব্যয় বন্ধ করে দেয়। সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দেয় একটি সমিতির উপর, নাম ছিল জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটিও এটাকে বলা হয়। প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষাবিদদের নিয়ে এই কমিটি গঠন করা হয়। এবারে প্রাচ্যবাদী, অর্থাৎ এই কমিটিতে যারা প্রাচ্যবাদী ছিলেন। বাংলাদেশ তথা ভারতবর্ষে সংস্কৃত, আরবি ও ফার্সি শিক্ষা দীর্ঘকাল ধরে চালু ছিল। এই শিক্ষাই হলো প্রাচ্য শিক্ষা। H.T. প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখ ছিলেন প্রাচ্যবাদীদের নেতা। তাদের মতে প্রাচ্য শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা, কারণ এদেশের ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে এই শিক্ষা জড়িত। দেশের বেশিরভাগ শিক্ষার্থী এই শিক্ষার সঙ্গে যুক্ত। এই শিক্ষার জন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাই এই শিক্ষার উন্নতির জন্য সরকারি টাকা বরাদ্দ করা উচিত। এবারে পরের পার্টে কি আছে, পাশ্চাত্যবাদী। তাহলে প্রাচ্যবাদীদের কথা বলেছি, পাশ্চাত্যবাদী। বাংলাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পর কলকাতা ও মফস্বল শহরে বেসরকারি উদ্যোগে বেশ কিছু ইংরেজি স্কুল প্রতিষ্ঠিত হয়। এই স্কুলে পাশ করা ছাত্ররা বাণিজ্যিক ও সরকারি চাকুরি পেত। এজন্য এই ধরনের স্কুলের সংখ্যা ও ছাত্র সংখ্যা বেড়ে চলে। এই শিক্ষাই হলো পাশ্চাত্য শিক্ষা। ট্রেভেলিয়ান, আলেকজান্ডার ডাফ, সান্ডার্স প্রমুখ ছিলেন পাশ্চাত্যবাদী নেতা। তাদের মতে ইংরেজি ভাষা হলো আন্তর্জাতিক ভাষা। এই ভাষায় রচিত সাহিত্য অতি সমৃদ্ধ এবং তা ছাত্রদের চাকুরি পাওয়ার উপযোগী। ভবিষ্যতে এই ভাষা দেশের আঞ্চলিক ভাষাগুলিকে সমৃদ্ধ করবে, তাই ইংরেজি শিক্ষার জন্যই সরকারি টাকা বরাদ্দ করা উচিত। এরপরের পয়েন্ট, রামমোহনের স্মারকলিপি। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে সরকার অর্থ ব্যয় বন্ধ করেছিল। শেষ পর্যন্ত 1823 খ্রিস্টাব্দে সরকার ওই জমা টাকায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়। তখন রামমোহন রায় বড়লাট আমহার্স্টকে একটি পত্র লেখেন। এই পত্রটি স্মারকলিপি বলা হয়। এই স্মারকলিপিতে সংস্কৃত শিক্ষার পরিবর্তে ইংল্যান্ডের মতো আধুনিক শিক্ষা ভারতে চালু করার কথা বলা হয়। এবার পরিণতি কী হয়, রাজা রামমোহন রায় শিক্ষিত ভারতীয়দের প্রতিনিধি ছিলেন, তাই সরকার এই মতকে গুরুত্ব দেয়। বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিংকের আইনসভার সদস্য স্যার টমাস ব্যাবিংটন মেকলে 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি ব্যঙ্গ, বিদ্রুপ ও শ্লেষ সহ এক মন্তব্য প্রকাশ করেন, যা মেকলে মিনিট নামে পরিচিত। তিনি বলেন, ইউরোপের একটি ভালো লাইব্রেরির একটি তাক বই সমগ্র প্রাচ্য সাহিত্যের থেকে মূল্যবান। তার বাগ্মিতা ও যুক্তির দ্বারা বেন্টিং প্রভাবিত হন। তিনি 1835 খ্রিস্টাব্দের 7 মার্চ পাশ্চাত্য শিক্ষাকে সরকারি শিক্ষানীতি হিসেবে গ্রহণ করেন। এরপর ভারতে পাশ্চাত্য শিক্ষা চালু হয়। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে। সরকারি ক্ষেত্রে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার ব্যবহার চালু হয়। এই হচ্ছে তোমার 8 নম্বরের প্রশ্ন। তাহলে পুরো 50 নম্বরের প্রশ্নটা আমরা আলোচনা করলাম। প্রত্যেকটি প্রশ্নের উত্তর সুন্দর করে লিখে দেওয়া হয়েছে এবং বলে দিলাম, আলোচনাও করে দিলাম। এটাই 8 নম্বর পার্ট। সম্ভবত এটাই তোমাদের শেষ পার্ট। আমি আগেও বলেছি যে আর সম্ভবত তোমাদের কোনো অ্যাক্টিভিটি হয়তো দেবে না। যাই হোক,
আবারও তোমাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। এখানে ভিডিও শেষ করছি। পরবর্তী যদি কোনো ইনফরমেশান থাকে বা পরবর্তী সময়ে যদি কোনো অ্যাক্টিভিটি আবার দেয়, তাহলে তার সমাধান আমরা আবার কোনো ভিডিওতে করে দেব। ধন্যবাদ।